মানে হচ্ছে যে কেউ মানে বাচ্চা কাচ্চা আছে তারা হচ্ছে মিউট করে রাখো তাদের, আর যারা একদম একা একা আছে তারা দুই একজন খুলে আমার সাথে কথা বলবো। কতদিন আমরা দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো, জি স্যার। জি স্যার হ্যাঁ আমি হ্যাঁ আমরা গতদিন কোরিলেশন করছিলাম, স্ক্যাটার ডায়াগ্রাম কাকে বলে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দেন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কাকে বলে এটা পড়ছিলাম, কোরিলেশন কোএফিশিয়েন্ট জিনিসটা কি, এটাকে 8 দ্বারা ডিনোট করে, এটা রেঞ্জ পড়ছিলাম -1 থেকে +1, এটা বিভিন্ন নাম আছে এটা আমরা দেখছিলাম। দেন হচ্ছে -1 হইলে 1 হইলে এর ভেতরে বিভিন্ন 0 হইলে 0.5 হইলে 0.75 হইলে 0.85 99 এরকম হইলে কি ইন্টারপ্রিটেশন হয় সেগুলো আমরা শিখছিলাম। তারপরে গ্রাফ আঁকলে কোনটাকে কি বলে সেটা আমরা দেখছিলাম। দেন আমরা একটা আর এর একটা ইকুয়েশন দেখছিলাম, আজকে বলছিলাম যে এটা হচ্ছে ম্যাথ করাবো এই ইকুয়েশনের সাহায্যে। দেন বের করে কিভাবে আর কে স্কয়ার করলে এটা রেঞ্জ কি পড়ছিলাম আমরা, এটা কি ইনফরমেশন দেয়, এই এই সংজ্ঞা থেকে আমরা ইন্টারপ্রিটেশন করব আজকে যখন অঙ্ক করব। তারপর একটা অঙ্ক দিলাম জাস্ট এখান থেকে কিভাবে বের করছে আমরা জাস্ট বলছিলাম যে এটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। এই একটা জিনিস এটা আমরা বলছিলাম যে এটা আমরা করব না, শুধু এই যে টিটা কিভাবে বের করে, দেন হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস কাকে বলে, এটা কাকে বলে তো শুনছিলাম আমরা করিনি, আজকে করব। আজকে একটু হয়তো বড় ক্লাস হবে, তো 2-3টা অঙ্ক করাবো তো। আচ্ছা এটা এটা আর যেটা ছিল আর আমি তোমাদের লাস্টে একদম জাস্ট এটা একটু দেখাইছিলাম যে তোমার স্কয়ারম্যান র‍্যাঙ্ক রিলেশন জিনিসটা কি, এটা হচ্ছে তার ইকুয়েশন, এর কিছু প্রপার্টিজ আছে, রেঞ্জ গুলো। দেন হচ্ছে আমরা বলছিলাম যে এটা হচ্ছে টেস্ট করার জন্য এটার আমরা করব না, আমরা একটা অঙ্ক দেখছিলাম যে এই সূত্রতে এই অঙ্কটা কিভাবে ইউজ করবে, আমরা আজকে সেই কথাগুলো বলবো। থিওরি আমার মোটামুটি শেষ, আমি আজকে যেটা হচ্ছে প্রথমে তোমাদের হচ্ছে একটা অঙ্ক করাবো, যদি তোমরা করো আর কি। তোমাদের আমি বলছিলাম যে কোরিলেশন বের করার ফর্মুলা হচ্ছে এটা, কিন্তু এটা হচ্ছে যে এটা ছাড়াও আরেকটা সহজ ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা সেটা আমি এখানেই লিখতেছি, তোমরা খাতা কলমে থাকলে সেটা লিখে নিও। সেটা হচ্ছে একটু হয়তো লেখা আঁকা বাঁকা হইতে পারে, একটু দেখো যে কোরিলেশন বের করার আরেকটা ফর্মুলা হচ্ছে আর ইকুয়ালস টু এখানে রুট মানে হচ্ছে ভাগ চিহ্ন সামেশন অফ xi ইনটু yi বিয়োগ আর একটা ভাগ চিহ্ন দিতে হবে, ওর হচ্ছে সামেশন অফ xi সামেশন অফ yi। বুঝতেছো? কারো কোনো সমস্যা হলে ইকুয়েশন লিখতে আমাকে ডিভাইডেড বাই n, আর নিচে হচ্ছে রুট ওভার একটা দুইটা, রুট ওভারের ভেতরে থাকবে হচ্ছে সামেশন অফ x i
স্কয়ার মাইনাস তোমার হচ্ছে সামেশন অফ xi তার হচ্ছে হোল স্কয়ার ডিভাইডেড বাই n। আর একটা রুট ওভারের ভিতর থাকবে হলো সামেশন অফ yi স্কয়ার মাইনাস n yi। এইটা দেখতে পাচ্ছ সবাই? এইটা হচ্ছে আর বের করার আরেকটা সূত্র। আমি আরেকবার একটু রিপিট করি। উপরে হচ্ছে r ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে একটা ভাগ চিহ্ন হবে, এটা হচ্ছে সামেশন অফ xi yi, অর্থাৎ x এবং y এর মানকে গুণ করে সামটা মানে যোগ। আমরা অঙ্ক করার সময় আরো ক্লিয়ার হবে। আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সামেশন অফ x ইনটু, অর্থাৎ যোগ করব এই সামেশন অফ y যোগ করে দুইটা গুণ করব, তাকে n নাম্বার অফ অবজারভেশন দ্বারা ভাগ ডিভাইডেড বাই রুট ওভার সামেশন অফ xi স্কয়ার, অর্থাৎ x ভ্যালুগুলোকে স্কয়ার করব তারপরে যোগ করব। আর এটা হচ্ছে x এর ভ্যালুকে আগে যোগ করব, তারপরে বর্গ করে n দ্বারা ভাগ করে এটা থেকে এটা বিয়োগ করে তার রুট করব। সিমিলার ভাবে এই পাশে হচ্ছে y স্কয়ার, আগে y এর ভ্যালুকে স্কয়ার করব, তাকে যোগ করব, বিয়োগ দিয়ে এইটার হচ্ছে যোগ করে স্কয়ার করে n দ্বারা ভাগ করে এইটা থেকে এটা বিয়োগ করে স্কয়ার রুট করব, করার পরে এইটা দিয়ে এটাকে গুণ করব। তোমরা কি ইকুয়েশনটা বুঝছো? স্যার জি স্যার। স্যার উপরের ওটা কি স্যার এন, মানে সামেশন অফ xi ইনটু সামেশন অফ y ডিভাইডেড বাই n? হ্যাঁ, এটা n n, এটা n ভাই। একটু লেখা একটু প্রবলেম হবে, মাউস দিয়ে লিখতেছি তো, তারপরে কারোর যদি বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে জানাও। তো এইটা হচ্ছে তোমার কোরিলেশন বের করার মোর ইজি ওয়ে। দুইটাই একই জিনিস। এই যে যে দেখতেছো এস এক্স এস এক্স, এইটার ইকুয়েশন হচ্ছে এইটুকু, আর এই যে এস অফ ওয়াই আছে না, এইটার ইকুয়েশন হচ্ছে এইটুকু। আর সামেশন অফ এক্স মাইনাস এক্স বার সামেশন অফ ওয়াই মাইনাস ওয়াই বার, একটু বলা যাবে কোনটা কি ছিল? কোনটায় কি কি বলতে হবে? সেই যে একটু আগে যেটা একটু বলেন, স্কিপ হয়ে গেছে, যে বলতে কোনটা চাচ্ছি পরিচয় এস অফ এক্স মানে হচ্ছে এই যে এইটুকু এস অফ এক্স, এইটুকু হচ্ছে এস অফ ওয়াই। আর বাকি থাকলো কি সামেশন অফ এক্স ওয়াই এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড এন মাইনাস ওয়ান। এই যে এইটুকু হচ্ছে তোমার এই যে উপরের টুকু। বুঝতে পারছো সবাই? বোঝা গেল? স্যার জি আচ্ছা, স্যার। হ্যাঁ। তাহলে আমরা এইটাকে ভাঙায় আমরা এভাবে লিখতে পারি। তো পরীক্ষায় তোমরা এইটাও করতে পারো। আমার সাজেশন হচ্ছে এইটা করা, কারণ এইটার টেবিলটা ইজি। আমি একটু পরে অঙ্ক করাইলে তোমাদের কাছে আর ক্লিয়ার হবে। তাহলে আর এর ইকুয়েশনটা আমার বোঝা গেল। এবার আমরা একটা অঙ্ক করব। আমরা একটা অঙ্ক করব। সাপোজ তোমার হচ্ছে এরকম বলা আছে, তোমরা একটু লিখে নাও। হ্যাঁ, আমি একটা অঙ্ক বলতেছি, তোমরা একটু লেখো কষ্ট করে, তারপরে আমরা অঙ্কটার সলিউশন। রেডি তোমরা সবাই? জি স্যার। আমার একটা ছোট্ট অঙ্ক দেখতে হচ্ছে তো।
লেখো যে তোমার একটা টেবিল আগে লেখো, আমরা পরে ভাষা নিয়ে কথা বলবো। টেবিলটা এরকম, আমি লিখতেছি দেখো, তো টেবিলটা তোমার এরকম দেয়া আছে, ঠিক আছে। এখানে হচ্ছে ইয়ার, যেখানে তোমার হচ্ছে ইয়ারটা হচ্ছে এক্স আই আর প্রপোর্শন হচ্ছে ওয়াই আই। আমরা এক্স আই কে ডিপেন্ডেন্ট করি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে, আর ওয়াই আই টা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দেখো আমার প্রপোর্শনটা ইয়ার এর উপর নির্ভরশীল, কিন্তু ইয়ারটা প্রপোর্শনের উপর নির্ভরশীল না। একটু যদি তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো তাহলে বুঝতে পারবে যে কেন এক্স আই। দেন কিছু ভ্যালু আছে, আমি আগে পরপর বলে যাই, ইয়ার গুলো আমি পরপর বলতেছি, একটু লেখো। হ্যাঁ, প্রথমে হচ্ছে 5, যেমন এরকম করে লেখো 5, তারপরে 10, তারপরে হচ্ছে 15, তারপরে 20 অর্থাৎ 20, এভাবে করে করে তুমি একবারে লেখো 20, 25, 30, 35, 40, 45, একবারে এই পর্যন্ত যে 50। আমি আর ভেতরে এগুলো লিখলাম না, আমাকে পরে লিখতে হবে তো, ঠিক আছে। এক্স গুলো লেখা হলে একজন একটু সাড়া দিও যে আমাদের লেখা হয়েছে। হয়ে গেছে। দেন হচ্ছে 5 এর নিচে যে পরপর করে ওয়াই এর ভ্যালু লিখে দাও। প্রথমে 0, তারপর হচ্ছে 0.01, তারপরে হচ্ছে 0.02, তারপর হচ্ছে 20 বরাবর হচ্ছে 0.07। এরপর আমি পরপর বলে যাচ্ছি, কাইন্ডলি লিখো। তারপর হচ্ছে 0.15, 0.17, 0.18, 0.21, 0.35, 0.45। 50 এর নিচে যাবে পয়েন্ট। সবাই কি লিখতে পারছো না আরেকবার জি রিপিট স্যার, করো? আরেকবার স্যার। ওই এক্স এর গুলো লিখতে পারছো? জি স্যার। ওয়াই এর গুলো আবার রিপিট করতেছি। প্রথমে 0, তারপরে 0.01, তারপরে 0.02, তারপরে 0.07, তারপরে 0.15, তারপরে 0.17, তারপরে 0.18, তারপরে 0.21, তারপরে এখন না শুনতে পারলেও দেখতে পারো 0.35, তারপর হচ্ছে 0.45। লিখতে পারছো? জি স্যার। স্যার। আবার লেখা হয়েছে? জি। এখন 1 নাম্বার কোশ্চেন লেখো। লেখো যে draw scatter diagram using the above data and interpret your result। 1 নাম্বার কোশ্চেন আমার হচ্ছে এটা। লিখছো? জি 1 স্যার। নাম্বার কোশ্চেনটা কি লিখছো? জি স্যার। স্যার আরেকবার একটু বললে ভালো হইতো স্যার। Draw a scatter diagram using the above data and interpret the result।
কিন্তু সাথে সাথে আমার ওই বাঁকাতলা লেখা দিয়েও লেখার চেষ্টা করতেছি যাতে তোমাদের কিছুটা যারা মিস করো তারা যেন লিখতে পারো। যাই হোক, 1 নাম্বার কোশ্চেন এইটা। দেন হচ্ছে 2 নাম্বার কোশ্চেন লেখো। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে ক্যালকুলেট দ্য কোরিলেশন কোএফিশিয়েন্ট। ক্যালকুলেট দ্য, আমি সংক্ষেপে ক্যালকুলেট দ্য আর, এটাকে তোমরা মানে আমি যেভাবে ইয়াতে বলছি ক্যালকুলেট কোরিলেশন কোএফিশিয়েন্ট and interpret your result. আরেকবার বলতেছি, ক্যালকুলেট দ্য কোরিলেশন কোএফিশিয়েন্ট and interpret the result. 3 নাম্বার লেখো, ডিটারমাইন coefficient of determinant. Determine coefficient of determinant. আমি নোটেশনালি লিখছি, তোমরা নোটেশনালিও লেখো as well as ওটাকে কি বলে সেটাও লেখো। যে ডিটারমাইন coefficient of determine and interpret your result. অর্থাৎ coefficient of determinant বের করে এটার মানে কি সেটা তোমাকে লিখতে হবে। ওকে, আচ্ছা আমি একটা দিয়ে সব করাবো তো এইজন্য একবারে, কিন্তু পরীক্ষায় এত বড় কোশ্চেন আসবে না, ভেঙে ভেঙে আসবে। তারপরে হচ্ছে ডি লেখো, একটা অঙ্ক দিয়ে আমি 3টা অঙ্ক করাবো। D number, calculate the regression line. Calculate the regression line of proportion লিখছো with on working years, proportion on working years। তার মানে হচ্ছে ইয়ার্স আমরা রিপ্রেজেন্ট করতেছি xi দ্বারা, আর প্রপোর্শনটা ছিল এখানে y। তাহলে আমাদের ক্যালকুলেট দ্য রিগ্রেশন লাইন অফ দ্য প্রপোর্শন অন নাম্বারটা লেখো। এই নাম্বারটা হচ্ছে ক্যালকুলেট SPEAR Spearman rank correlation coefficient and interpret your result.
calculate Spearman rank correlation coefficient and interpret your result. F হচ্ছে তোমার next question. F হচ্ছে compare between Spearman rank correlation and usual correlation. অর্থাৎ প্রথমে যে কোরিলেশনের রেজাল্টটা বের করছিল আর এখন ই নাম্বারে যে স্পেয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশন বের করছে, এই দুইটার ভিতর কোন ধরনের মানে তারতম্য আছে কিনা এটা আমরা চেক করব। লিখছো? স্যার আরেকবার স্পেয়ারম্যানটা compare between Spearman rank correlation and usual correlation coefficient. Compare Spearman rank correlation coefficient and usual correlation coefficient অথবা শুধু correlation coefficient. Compare Spearman rank correlation coefficient and correlation coefficient. লিখছো সবাই? এবার আমরা সলিউশনে আসি, ওয়ান বাই ওয়ান সলিউশনে আসি। তাহলে প্রথম কোশ্চেনটা কি ছিল? প্রথম কোশ্চেন ছিল ক্যালকুলেট দ্য কোরিলেশন কোএফিশিয়েন্ট। ওকে, প্রথমটা ছিল ড্র এ স্ক্যাটার ডায়াগ্রাম। আচ্ছা, ড্র এ স্ক্যাটার ডায়াগ্রাম। তাহলে আমরা কিভাবে ছবি আঁকবো এন্ড ইন্টারপ্রেট দ্য রেজাল্ট, তাই তো ছিল? এক নাম্বারটা আমরা সলিউশন করতেছি। এক নাম্বারটা সলিউশন করার জন্য তোমার একটা সাদা খাতায় এরকম x এবং y অক্ষ বরাবর দাগ টানতে হবে। এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে আমার y অক্ষ, এটা হচ্ছে 0, কি করছো? আচ্ছা, x অক্ষ বরাবর তুমি টেবিল থেকে ভ্যালু পাইছো না? দেখো 0.510। তুমি তোমার নলেজের উপর বেস করে আমি তোমাদের হিস্টোগ্রাম, লাইন চার্ট, বিভিন্ন চার্ট আঁকাইছি। তখন বলছিলাম যে তুমি x অক্ষ বরাবর কিভাবে ধরবে, এটা আপ টু ইউ। তুমি এটা 10 ঘর করে ধরতে পারো, যে 10, 20, 30, 40, আমাদের সর্বোচ্চ ভ্যালুটা হচ্ছে 50, সর্বোচ্চ 50। তুমি 5 ঘর করে ধরতে পারো, যে 5, 10, 15, 20, 25, 30, যেটা তোমার কাছে সুবিধা মনে হয়। এগুলো এই অক্ষবার লোয়ার থেকে আপার পর্যন্ত গেলাম, 0 থেকে 50। একইভাবে 0 থেকে y অক্ষ বরাবর তোমার যাইতে হবে। তোমার ওখানে y অক্ষ কেমন আছে দেখো, ওখানে আছে 0, তারপরে দেয়া আছে 0.1, 0.01, তারপরে 0.02। আমি যেটা করতেছি আমার সুবিধার জন্য পয়েন্ট একটা নিচ্ছি 0.5, তারপরে আরেকটা নিচ্ছি হচ্ছে 0.10, আরেকটা নিচ্ছি হচ্ছে তোমার 0.15, আর একদম উপরে নিচ্ছি হচ্ছে 0.20। এটা আমার ইচ্ছা মতো, আমি আমার ড্রয়িং এর সুবিধার মতো আমি এইভাবে নিলাম। এটুকু কি বোঝা গেছে যেভাবে নিচ্ছি? ইনস্টাগ্রাম এটুকু কি এই লাইনগুলো কিভাবে নিচ্ছি তোমরা বুঝতে পারছো? জি স্যার।
হ্যাঁ, এখন তোমার প্রথম ভ্যালুটা কি আছে 5, তাই না? x এর ভ্যালু, হ্যালো, x এর ভ্যালু, হ্যাঁ x এর ভ্যালু 5 আছে না? তাহলে 5টা আমার কোথার ভিতর আছে? তোমার 0 থেকে 10 এর ভিতর। ধরো ঠিক এই মাঝ বরাবর 5 আর তার করেসপন্ডিং ভ্যালু 0। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে আমার প্রথম বিন্দুটা বসবে এই জায়গায়, কারণ x এর ভ্যালু হচ্ছে 5 এখানে আর y এর ভ্যালুটা 0। তাহলে y এর ভ্যালু 0 মানে আমার এইখানে বসবে, বুঝলা? তারপরে ভ্যালু হচ্ছে 10, x এর ভ্যালু 10 আর y এর ভ্যালু হচ্ছে 0.01। দেখো 0.05, তাহলে এটাকে যদি আমি 5টা সমান ভাগে ভাগ করি আমার 0.01টা হয়তো এইখানে বসবে। তারপরে আছে 15, তার হ্যাঁ প্লিজ। অনেকে কানেক্ট হতে পারতেছে না স্যার, গ্রুপে বলতেছে। বুঝছি না? অনেকেই স্যার কানেক্ট হতে পারতেছে না মিটিং এ, গ্রুপে বলতেছে স্যার। এখন ভাই কানেক্ট না করতে পারলে সেটা আমি কিভাবে সলিউশন করব বলো? ওরা আপনাকে বলতেছে স্যার। হ্যাঁ ওইটা ওই নেটে বলতেছে, কতজন কানেক্ট করতে পারতেছে না, দাঁড়াও দেখি। কেন ওরা ওটা হচ্ছে ওদের যে তোমার ওই যে ফায়ারওয়াল বা তোমার এটা কোনো কারণে ওদের জুমটা ব্লক করে দিচ্ছে, ওদের ওই যে রিস্টার্ট করে দেন হচ্ছে মিটিং আইডি আর দিয়ে ওদের আসতে বলো। কথা কি বুঝতে পারছো? জি স্যার বলতেছি। ঠিক আছে, ওদের বলো যে ওদের এটা আবার রিস্টার্ট করে তারপরে আইডি আর পাসওয়ার্ড দিয়ে ঢুকতে। তারপরে না হলে আমরা আমাদের আগে ইয়াতে যাই। হ্যাঁ দেখতে পাবা স্ক্রিন শেয়ার যেটা, হ্যাঁ তাহলে এখন হচ্ছে 10 বরাবর। এরপরে আমার কত x এর ভ্যালু কত আছে? 15 না? 15 আছে না? তাহলে দেখো 10 আর 20 এর ভিতর আমার ধরো 15টা মাঝখানে, 15 করসপন্ডিং আমার হচ্ছে y এর ভ্যালুটা হচ্ছে 0.2, তাহলে 1 এর চেয়ে একটু বেশি হবে। তাহলে দেখো এইখানে হচ্ছে 0.2, তারপরে 20 বছর আছে 0.7, তাহলে 5 এর এই হচ্ছে 5 এর থেকে 2 ঘর বেশি হবে, এই হচ্ছে 0.7, একটা ফোঁটা দাও। তারপরে 25 বরাবর 0.15, তাহলে 25 এই বরাবর 1.15, তাহলে আমার 25 চলে যাবে এই যে এখানে। তারপরে 30 বরাবর আছে 0.7, 30 বরাবর আছে 0.7 একটু উপরে, এই যে 0.7। তারপরে 35 বরাবর আছে হচ্ছে তোমার 0.18, এই যে সামান্য একটু উপরে যাবে 0.18। তারপর 40 বরাবর আছে 0.21, আমার 2 আছে তাহলে 2 এর আরেকটু উপরে চলে যাবে আমাদের, যদি এক মিনিট। এটা 0.2, আমাদের আরো বেশি আছে তো, তোমাদের আরো উপরে ধরো এখানে 0.2, এটা হচ্ছে 0.3, তারপর হচ্ছে 0.5, একটু উপরে নাও, এটা 0.35। আমাদের যেহেতু বিন্দুর সর্বোচ্চ যেটা আছে, তাহলে আমাদের তারপরে দেখো 40 বরাবর 0.21, এই যে 40 বরাবর 0.21 নিছি আমি। তারপর হচ্ছে 45 বরাবর হচ্ছে 0.35, তাহলে 0.35 যে জায়গায় আছে তুমি সেই জায়গায় যাও, 45 বরাবর 35। তারপরে 50 বরাবর দেয়া আছে তোমার, আর একটু যদি উপরে আমি দাগটা টানি, ধরো এইখানে হচ্ছে 0.45, তুমি এই বরাবর যে একটা বিন্দু দিলা 45, তাহলে এই যে যে তুমি একটা বিন্দু বসাইলা x অক্ষ এবং করসপন্ডিং y অক্ষ, এইটা হয়ে গেল তোমাদের স্ক্যাটার ডায়াগ্রাম। আমার কথা কি বোঝা গেছে? শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। তোমরা কি স্ক্যাটার ডায়াগ্রাম কিভাবে আঁকতে হবে এটা কি বুঝতে পারছো? অর্থাৎ x অক্ষ বরাবর করসপন্ডিং y অক্ষ বরাবর খালি একটা বিন্দু বসাইলে। এখন
এই বিন্দুগুলো দেখলে কি মনে হচ্ছে এরা আস্তে আস্তে বাড়তেছে না? যদি তুমি একটু খেয়াল করো, এই দেখো বাড়তেছে না, 0 থেকে শুরু হচ্ছে, বাড়তেছে না? আর এটা কিন্তু এরকম যদি একটা লাইন টানো, এটা কিন্তু বিন্দু, বেশিরভাগ বিন্দুকেই কভার করে, আশেপাশে আছে। তো এ থেকে আমি কিন্তু তোমাকে কোশ্চেন বলা হচ্ছে যে ড্র এ স্ক্যাটার ডায়াগ্রাম এন্ড ইন্টারপ্রিট রেজাল্ট। আমি তোমাদের যে চালাকিটা বলছি যে তোমরা পরীক্ষায় আগে একটা ড্র করবা, কিন্তু এখানে যে ইন্টারপ্রিটেশনটা লিখবা, এটা এখানে ফাঁকা রাখবা। ফাঁকা রেখে তোমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাও। সেকেন্ড কোশ্চেনে কি বলছে? ক্যালকুলেট কোরিলেশন কোএফিসিয়েন্ট। স্যার হ্যাঁ, তো এখন আমরা এইটা ফাঁকা রেখে দাও, খাতায় রেখে এখন আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট কিভাবে বের করব সেটা দেখাচ্ছি। স্যার হ্যাঁ প্লিজ বলো। স্যার এই যে স্ক্যাটার ডায়াগ্রাম যেটা ড্র করছি, আপনি এখানে যে একটা লাইন টানছেন, এটাকে আমরা স্ক্যাটার ডায়াগ্রামে লাইন টানতে পারবো? না, এটা আমি তোমাদের বোঝার জন্য টানছি। জি স্যার। আমি তো গত ক্লাসেই বলছিলাম স্ক্যাটার ডায়াগ্রামে তোমরা কোনো লাইন টানতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এটা আমি বোঝার জন্য ফাঁকা রেখে এবার আমরা 2 নাম্বারটা স্টার্ট করব, ক্যালকুলেট কোরিলেশন কোএফিসিয়েন্ট। ক্যালকুলেট কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে গেলে তোমাদের একটা টেবিল রেডি করতে হবে। কি? আমি টেবিলটার ফরম্যাটটা দেখাই। প্রথমে xi দিতে হবে। তোমরা এরকম xi দিয়ে x এর সবগুলো মান লিখে ফেলবা। তারপরে তোমার একটু আগে yi এর ভ্যালুগুলো আছে না, yi এর সবগুলো ভ্যালু লিখে ফেলবা। আমার কথা বুঝতেছো? তারপরে আর একটা কলাম হবে xi ইনটু yi, অর্থাৎ xi আর y এর গুণফল, এই একটা আরেকটা কলাম। আরেকটা কলাম হবে xi স্কয়ার yi এই কয়টা কলাম হইতে হবে তোমার? 1 2 3 4 5টা কলাম হইতে হবে। কেন কলাম? একটু পরে উত্তর পেয়ে যাবে কেন এই কলামগুলো আমি রেডি করছি। এখন x এর প্রথম ভ্যালুটা ছিল 5, এভাবে লিখছো সবাই 5 10 তারপরে 15, এভাবে করে পুরো কলামটা লিখে ফেলো। আমি আর যোগ মানে লিখতেছি না, তোমরা লেখো। এবং তোমার লাস্ট ভ্যালুটা কত? 50। এই সব কটা ভ্যালু তোমরা লিখে ফেলো। লেখা হয়ে গেলে আমাকে বলো। xi এর সবগুলো ভ্যালু লেখা হয়ে গেলে এই কলামে আমাকে বলো। স্যার লেখা হয়েছে। এবার yi এর ভ্যালুগুলো লেখো সব। যেমন প্রথম yi এর ভ্যালু হচ্ছে 0.01, তারপর হচ্ছে প্রথমটা হচ্ছে 0, সবগুলো yi এর ভ্যালু লেখো। 0.01, তারপরে 0.02 আপ টু এখানে আছে 0.45। এবার হচ্ছে x এর ভ্যালুগুলো সব যোগ করো, y এর ভ্যালুগুলো সব যোগ করো, এই যে এই ঘরটায় সব যোগ করলে এটার মান হবে সামেশন অফ xi ইকুয়ালস টু 200, একটু চেক করো যে তোমাদের সবাই আসছে কিনা, 275।
আমি অ্যানসার গুলো লিখে রাখি, তোমরা 275 আসবে xi সব যোগ করলে। আমি অ্যানসার গুলো লিখতেছি, তোমরা এটা বাসায় করবা, আমি তো বলে দিচ্ছি কিভাবে করতে হয়, না করলে পরীক্ষায় ধরা খাওয়া। yi হচ্ছে yi গুলো সব যোগ করো, তাহলে yi যোগ করলে এটা নোটেশনে লেখে হলো সামেশন অফ yi ইকুয়ালস টু, এগুলো সব যোগ করলে তোমার ভ্যালু আসবে 1.61। তাহলে সামেশন অফ y এর মান আসবে 1.61। এরপর কি পরের কলামটা একটু মানে শোনো, তোমরা বাসায় এটা প্র্যাকটিস করে আমাকে নেক্সট ক্লাসে বলো যে তোমরা আসছে কিনা রেজাল্ট গুলো, ঠিক আছে? এরপরে কি করতে, এখানে দেখো xi গুণ, তাহলে আমার x এর ভ্যালু কত 5 আর y এর ভ্যালু কত 0, 5 গুণ 0 কত হয় 0। এরপরে হচ্ছে 10 গুণন হচ্ছে 0.1, তার মানে কত আসতেছে 10 গুণন 0.1 তো না 0.1, তাহলে x এর ভ্যালু আসতেছে 0.1। তারপরে হচ্ছে 15 গুণন 0.02, তাহলে এটার ভ্যালু আসতেছে হচ্ছে 0.3। এভাবে করে প্রত্যেকটা রো x আর y গুণ করতে হবে। গুণ করার পরে তোমার এখানে কি আসলো, তাইলে গুণ করে যদি যোগ করো তাহলে সামেশন অফ xi yi ইকুয়ালস হচ্ছে 63.60 আসবে, 63.0। আমি আবার বলতেছি, তোমার এই কলামটা আসবে হচ্ছে x আর y, প্রথমে প্রত্যেকটা গুণ করতে হবে, গুণ করে যোগ করলে আমার আসবে হচ্ছে সামেশন অফ xy, সেটার মান হচ্ছে 63.60। দেখছো? তারপরে হচ্ছে xi স্কয়ার, xi স্কয়ার কোথায় পাবা ক্যালকুলেটরে, এইটার বর্গ করতে হবে, তাহলে 5 এর স্কয়ার করলে এটা আসবে 25, করলে এটা আসবে 100, 15 এর বর্গ করলে এটা আসবে 225। এরকম প্রত্যেকটা বর্গ করতে হবে, প্রত্যেকটা বর্গ করার পরে এগুলো যোগ করতে হবে, যোগ করলে তুমি পেয়ে যাবা সামেশন অফ xi স্কয়ার, তার ভ্যালুটা আসতেছে 9625, 925। তাহলে তোমার সামেশন অফ xi স্কয়ার এর মান আসতেছে 9625। লিখছো সবাই? জি স্যার। আচ্ছা, একইভাবে yi স্কয়ার কিভাবে পাবা, 0 এর স্কয়ার করলে 0, 0.01 এর স্কয়ার করলে আসতেছে তোমার এটা আসতেছে 0.00, তারপরে তুমি 2 ঘর নাও, তারপরে 0.02 এর জন্য এটাও আসতেছে 00, 2 ঘর করে নাও, এভাবে সব নেওয়ার পরে তোমার y স্কয়ার এর মান আসতেছে সামেশন অফ yi স্কয়ার ইকুয়াল টু 0.46। লেখা হয়েছে? লেখা হইলে একজন বললো, এই রেজাল্ট গুলো বা এই টেবিল গুলো কিন্তু ফিল আপ করবা। জি স্যার হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা সবগুলো ভ্যালু পেয়ে গেলাম। একটু মুছে দিই, ওকে মুছে দিলাম। মুছে দিয়ে আমরা এখন লেখো যে উইনো লিখে আমি একটা কেবল কোরিলেশন কোএফিশিয়েন্ট একটা সূত্র লিখছি না, ওই সূত্রটা লেখো। এরপরে লেখো যে উই নো
আর ইকুয়ালস যে সূত্রটা আমি আর লিখতেছি না, লেখা খুব কঠিন। সূত্রটা লেখো যে সামেশন অফ xi, এই সূত্রটা লেখো yi, তারপরে n উপরে লেখো সামেশন অফ xi সামেশন অফ yi। লিখছো এই সূত্রটা সবাই? সূত্রটা লিখছো? লেখা হলে আমাকে বলো। লেখা হয়েছে সূত্র? জি স্যার। কেউ তো কথা বল। আচ্ছা, জি, স্যার। লেখা হলে এখন সামেশন অফ xi y এর মান পাইছো কত? 63.60, তাহলে 63.6 সামেশন অফ xi এর মান মাইনাস সামেশন অফ x এর মান কত পাইছো? সামেশন অফ x 75 275 গুণন হচ্ছে সামেশন অফ y এর মান পাইছো হচ্ছে 1.61 1.61 ডিভাইডেড বাই কত? কত দিয়ে ভাগ করবা? আমার অবজারভেশন x এর অবজারভেশন কয়টা আছে? 10টা। 3 6 9 10 10টা, হ্যাঁ। তাহলে n হচ্ছে আমার 10, এই যে ভাগ করবা। এখানে একই ভাবে রুট সামেশন অফ xi স্কয়ার এর মান কত আসছে? 9625 9625 বিয়োগ আমাদের সামেশন অফ x এর মান জানি 275, এই যে হচ্ছে 275, কাকে বর্গ করবা? বর্গ করার পরে তাকে ভাগ দিবা হচ্ছে 10 দ্বারা। একইভাবে এই পাশে আসো, আমার সামেশন অফ y স্কয়ার আসছে 0.6, তাকে বিয়োগ করবা হচ্ছে 1.61 হোল স্কয়ার। এই লিখছো সবাই? জি স্যার। এরপরে কি করবো আমি একটু মুখে বলি। তাহলে উপরে কি হবে? এইটুকু গুণ করে তাকে ভাগ করে তারপর এইটা থেকে এটা বিয়োগ করবা, তাহলে উপরের ভ্যালুটুকু পাবা। ওকে, প্রথমে এই দুইটা গুণ করবা, তাকে 10 দ্বারা ভাগ করবা, যে ভ্যালুটা পাবা তাকে 63.6 দ্বারা ভাগ করলে উপরে একটা ভ্যালু পাবা। আর নিচে কি করতে হবে? প্রথমে তোমার এটাকে বর্গ করতে হবে, বর্গ করে 10 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করার পরে 9625 থেকে বিয়োগ করে তার রুট করতে হবে, তাহলে একটা ভ্যালু পাবা। ঠিক একই ভাবে এই 0.46 কে বিয়োগ করতে হবে, 1.61 এর বর্গ করে তাকে 10 দ্বারা ভাগ করে করলে যে ভ্যালুটা পাবা তাকে রুট করবা। কারণ এখানে দুইটা ভ্যালু পাবা, স্কয়ার রুট করার পরে এই দুইটা গুণ করে উপরের যে ভ্যালুটা পাইছো সেইটা দ্বারা এই নিচের ভ্যালুকে ভাগ করলে তোমার অ্যানসার আসবে হচ্ছে আমি দুই ঘর রাখি 0.95, আর এর মান আসবে 0.95, আর এর মান আসবে 0.95। তাহলে তোমার আর ক্যালকুলেশন হয়ে গেল। এখন ইন্টারপ্রিটেশন, এই দেখে তুমি কি ইন্টারপ্রিট করবা বলো তো? গত ক্লাসে পড়াইছিলাম 0.95 মানে কি? স্ট্রং। এর আগে কোনো নেগেটিভ সাইন নাই, নেগেটিভ নাই, তাহলে এটা পজিটিভ। পজিটিভ, স্ট্রং পজিটিভ। হ্যাঁ, তাহলে দেয়ার ইজ a strongly positive correlation between proportion and working years. ইন্টারপ্রিটেশনটা কি লিখতে পারছো? স্যার। There is a strongly positive correlation between proportion and working years. Strongly positive.
ওকে, তাহলে এইভাবে কিন্তু ইন্টারপ্রিটেশন না দিলে কিন্তু 1 মার্কস কেটে নিব আর এর মান যদি তুমি ইন্টারপ্রিটেশন না করো। এরপরে থার্ড কোশ্চেনে কি বলছে যে ডিটারমাইন কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেশন, অর্থাৎ তোমাকে বের করতে বলছে কি আর স্কয়ারের মান। তাহলে আর স্কয়ারের মান কিভাবে পাবা? তাহলে আমার সি নাম্বারটা আর স্কয়ার ইকুয়ালস টু 0.95 তাকে বর্গ করো, পাচ্ছ হচ্ছে 0.9025। তাহলে তোমার কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেন্টের মান হচ্ছে 0.9025। এখন ইন্টারপ্রিটেশন করতে হবে। ইন্টারপ্রিটেশন কি করবা? 0.9025 বলতে কি বোঝাচ্ছে? এই ইন্টারপ্রিটেশনটা করবা এই জায়গা থেকে। আমি এটা স্টপ শেয়ারিং দিয়ে আমি তোমাদের জায়গায় আসছি যে কিভাবে ইন্টারপ্রিটেশন করবা। আমি ইন্টারপ্রিটেশনটা একটু দেখাই দেব। দেখতেছো এই পেজটা দেখতে পাচ্ছো কোএফিশিয়েন্ট অফ ডিটারমিনেন্টের। এখন ইন্টারপ্রিটেশনটা লিখবা এইভাবে, একটু শোনো যে r square is equal to 0.9064 means লিখছো means proportion in লিখছো the proportion of the total variation in the proportions। আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি প্রপোর্শন না? আমাদের এই অঙ্কে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল প্রপোর্শন, এইজন্য লিখবা টোটাল ভেরিয়েশন ইন দা প্রপোর্শন। হ্যাঁ, প্রপোর্শন is 0.9026 আর স্কয়ারের যে মানটা লিখছো না 0.9026 which is explained, which is but that is explained লিখছো স্যার আরেকবার বলো ভালো। which is explained but that is explained by the variation in the working years। আমি আবার রিপিট করতেছি r square is equal to 0.9026 means the proportion of the total variation in the proportion is 0.9026 that is explained by the variation in the working years। সবাই কি লিখতে পারছো? এই হচ্ছে আমার স্ক্যাটার ডায়াগ্রাম কিভাবে আঁকলাম। আচ্ছা, আমাদের একটা জিনিস বাকি আছে, তাই না? কি বাকি আছে? স্ক্যাটার ডায়াগ্রাম দেখে কমেন্ট করা। তাহলে এটা আমি এখন আমরা আর স্কয়ারের মান পাইছি কত 0.95 এবং এর জন্য আমরা কমেন্ট করছি যে দেয়ার ইজ এ পজিটিভ স্ট্রংলি পজিটিভ কোরিলেশন। তো তোমরা করবা কি ওই যে স্ক্যাটার ডায়াগ্রামের পরে ভাষাটা এরকম হবে, জাস্ট আর স্কয়ারের যে ভাষাটা তুমি প্রয়োগ করছো সেটাকে একটু এইভাবে চেঞ্জ করে জাস্ট একটা শব্দ আসবে প্রবাবলি দেয়ার ইজ এ strong positive correlation between proportion and working hours। এটা হবে স্ক্যাটার ডায়াগ্রামের নিচে তোমার ইন্টারপ্রিটেশন। বুঝতে পারছো? আরেকবার কি বলেন?
আমি বলতে চাচ্ছি একটু আগে একটা ইন্টারপ্রিটেশন করছো না আর এর, লাইনটা বলেন। আমি বলতেছি ওই স্ক্যাটার ডায়াগ্রামের নিচে হবে প্রবাবলি সম্ভবত, বাংলা অর্থ যেটা প্রবাবলি দেয়ার ইজ এ পজিটিভ strong positive correlation between proportion and working hours. Probably there is a strong positive correlation between proportion and working hours. লিখছো? না স্যার। আবার বলি, probably there is a Yes, sir. strong positive correlation between proportion and working hours. Okay? তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম তিনটা কোশ্চেনের অ্যানসার শেষ হয়ে গেল। এ বি সি তিনটা অ্যানসার শেষ হয়ে গেল। এরপরে এটা করব আমরা হচ্ছে আগে আমরা রিগ্রেশন, এরপরে পরের কোশ্চেনটা কি আছে যে ড্র এ রিগ্রেশন লাইন, ডি নাম্বারটা, বা ক্যালকুলেট এ রিগ্রেশন লাইন অফ প্রপোর্শন উইথ ওয়ার্কিং ইয়ার্স। ঠিক আছে, এটা নিয়ে এখন আমরা একটু কথা বলবো। আমরা এর ডিটেইলস সামনের দিন পড়বো, আজকে শুধু আমরা আগে তিনটা অঙ্ক শেষ করে নিই। ওকে, এখন হচ্ছে আমরা আসতেছি ডি নাম্বারটা। লেখো উই নো the regression line of y on x is yi equals to a plus b x, where a equals to y bar minus b x bar, যেখানে y bar is equal to summation of yi divided by n, আর x বারটা হচ্ছে summation of xi divided by n. লিখছো এটুকু? Yes, sir. আচ্ছা, then b is equal to কৃষ্ণ লালু দেখে না summation of xi yi minus summation of xi summation of yi divided by n, আর নিচে হচ্ছে summation of xi square minus summation of xi whole square divided by n. এটাকে দিতে পারো এক নাম্বার ইকুয়েশন।
লেখা হয়ে গেলে সবাই বললো we know the regression line of y1 x is yi is equal to a plus b xi where এর মানটা কিভাবে বের করবা a is equal to y bar minus b x bar যেখানে y বারটা ক্যালকুলেট করবা সামেশন অফ yi কে n আর x বারটাকে আমি ভাগ করব হচ্ছে সামেশন বাই n বিটা হচ্ছে দেখো আমরা একটু আগে কোরিলেশন করছি না দেখো উপরের অংশটুকু কিন্তু বি এ কোরিলেশনের মতো দেখো সামেশন অফ xi yi মাইনাস সামেশন অফ x সামেশন i ডিভাইডেড বাই n শুধু নিচেরটাই দেখো নিচের অল্প একটু পোরশন নিছি কোরিলেশনের যে এখানে কোরিলেশনের রুট ওভার y ছিল আর এখানে ছিল রুট ওভার xi স্কয়ার মাইনাস x সামেশন অফ xi হোল স্কয়ার ডিভাইড বাই n এখানে আমরা কোনো রুট ওভার নিচ্ছি না তো পরীক্ষার হলে যদি তুমি মিলাই পড়ো যে আমি কোরিলেশনের সাথে বি এর তফাৎটা কি কোরিলেশনের উপরের টুকু আর বি এর উপরের টুকু একই শুধু কোরিলেশনের ক্ষেত্রে অতিরিক্ত আমার একটা স্কয়ার রুট করতে হবে x এর জন্য একটা স্কয়ার রুট করতে হবে y এর জন্য বুঝতে পারছো তাহলে এইটুকু মুছে দিগুলো আমার যদি আমার জানা থাকে ওই অঙ্কটার জন্য তাহলে তুমি খুব ইজিলি a b বের করতে পারো আর a বের করতে পারলে a b যদি তুমি জানো তাহলে a b এর মান বসায় দিলে তোমার রিগ্রেশন লাইন হয়ে গেল yi ইজ ইকুয়াল টু a এর একটা পার্টিকুলার মান b এর একটা পার্টিকুলার xi সেটা কিভাবে করবা অলরেডি তোমরা তোমাদের একটু আগের যে টেবিল সেখান থেকে কি সামেশন অফ xi y এর মান জানো না তোমরা জি স্যার সামেশন অফ x এর জানো সামেশন অফ y এর জানো n এর জানো এটা জানো এটা সবই কিন্তু তোমরা টেবিল থেকে জানতেছো ঠিক আছে ওই একই টেবিল দিয়ে তুমি এটা করতে পারবা দেখো আমি একটু মুছে দিই এবার তাহলে আমি এখন প্রথমে b এর মানটা বের করব প্রথমে আমি b এর মানটা বের করব b ইকুয়ালস টু মানগুলো একটু বসায় ফেলো সামেশন অফ xi y এর মান কত 63.60 মাইনাস n আর সামেশন অফ x এর মান পাচ্ছ 275 গুণন হচ্ছে তোমার y এর মান হচ্ছে 1.61 আর নিচে সামেশন অফ x স্কয়ার পাচ্ছ 9625 মাইনাস তোমার মাইনাস 275 তার হোল স্কয়ার ডিভাইড বাই 10 এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে b মান পাবা হচ্ছে 0.00937 b এর মান পাবা হচ্ছে এটা 0.00937 b এর মান এটা পাবা এখন আমাকে এই লাইনে তাহলে আমি b এর মানটা পাইলাম এখন a এর মান বের করতে হবে তাহলে a ইকুয়ালস টু আমরা জানি কি y বার কিভাবে ক্যালকুলেট করবা a ইকুয়ালস টু জানি আমরা হচ্ছে y বার মাইনাস y বার মাইনাস হচ্ছে তোমার b x বার আমার a এর মান বের করতে হলে এই তিনটা মান দিতে এখন y বার কিভাবে ক্যালকুলেট করবা y বার ইজ ইকুয়াল টু সামেশন অফ y এর মান কত আমরা বের করছি না সামেশন অফ yi 1.61 1.16 না 1.61 তাকে ভাগ করবা 10 দিয়ে তাহলে y পাবা x বার পাবা হচ্ছে কিভাবে সামেশন অফ xi এর মান পাইছে হচ্ছে 275 তাকে ভাগ করবা 10 দিয়ে তাহলে আমার এখানে y বারের মান পাচ্ছি হচ্ছে y বারের মান পাচ্ছি কত বলো তাহলে y বার হচ্ছে 10 দিয়ে ভাগ করলে 0.161 মাইনাস p এর মান জানি হচ্ছে 0.00937
0.937 গুণন 27.5, এটা হচ্ছে আমার x বারের মান। এই দুটো দিয়ে গুণ করো। এখন এইটা থেকে এটা বিয়োগ করলে তুমি a এর মান পাবা। তাহলে a এর মান কত আসতেছে? আমি একটু এই পাশে একটু মুছে দিই তুমি দেখ, আমি দেখি। তাহলে ইজ ইকুয়াল টু এর মান আসতেছে তোমার মাইনাস 0.9667। তাহলে এর মান আসতেছে মাইনাস 0.0967। এখন তাহলে আমি a এর মান পাইছি, b এর মান পাইছি। এখন এই দুটো এক নং ইকুয়েশনে বসায় দাও। আমরা মুছে বসাই। Putting the value of a and b in equation 1, লেখো putting the value লিখছো putting the value, জি স্যার। লেখার পরে তোমার এই এক নাম্বার ইকুয়েশনটা যে এতক্ষণ তোমার a আর b এর মান অজানা ছিল, তুমি a এর মান এস্টিমেট করছো বা বের করছো, তখন আমার ইকুয়েশনটা হবে yi ইজ উপরে একটা ক্যাপ চিহ্ন বসাতে হবে। এটা হচ্ছে ভ্যালু যখন বের হয়ে যায় তখন ওর উপর একটা ক্যাপ চিহ্ন ইকুয়াল সাইন, এর মান হচ্ছে পয়েন্ট মাইনাস 0.967 প্লাস বি এর মান হচ্ছে 0.09337। এই কোয়েশ্চনটা এই ইকুয়েশনটাকে বলতেছে রিগ্রেশন লাইন অফ y1x। এই যে এটা বের করলে এটা তোমার অ্যানসার হয়ে গেল। ওকে, তাহলে এখন ওর সাথে কি আমি ইন্টারপ্রিটেশন বলছি? এর সাথে কি কোনো ইন্টারপ্রিটেশন করতে বলছি? হ্যাঁ জি স্যার। না স্যার। স্যার বলেন না। রিগ্রেশনের সাথে কোনো ইন্টারপ্রিটেশন করতে বলি নাই, তাই তো? জি স্যার। ইন্টারপ্রিটেশন যদি করতে না বলি তুমি এই পর্যন্ত লিখে দিলেই হবে। এই লাইনটা বের a b এর মান করে এখানে বসায় দিলে। আর যদি বলি যে ইন্টারপ্রিটেশন করো, তাইলে বলবা যে x = 1 লিখবা, যে এরকম যে if x = 1 then estimated y = কত হবে? x এর মান যদি 1 হয় তাহলে এই দুইটা যোগ করো তো, এই দুইটা যোগ করলে কত হয়? এই দুইটা যোগ করো, 7 দুগুণী। এই দুইটা যোগ করলে যে ভ্যালু হবে এস্টিমেটেড y। আমার কথা জি স্যার। আবার এখানে যদি আমি পরীক্ষায় বলে দিই যে ধরো যে x এর মান হচ্ছে 42, সেক্ষেত্রে কি করবা? 42টা গুণ করে দেব, গুণ করে যোগ করবা। তাহলে ইন্টারপ্রিটেশনটা হবে যে এক ইউনিট চেঞ্জের জন্য এখানে যদি 1 থাকে, দেখো এখানে যদি 1 থাকে তাহলে y এর যে ভ্যালুটুকু তুমি যোগ করে বের করবা, y এর অতটুকু চেঞ্জ হবে। বুঝাই লিখতে পারবা যে 1 ইউনিট চেঞ্জ ইন x মানে কি আমার ওয়ার্কিং ইয়ার, 1 ইউনিট চেঞ্জ ইন ওয়ার্কিং ইয়ার চেঞ্জ ইউনিট, এখানে যে যোগ করবা সেটা এত ইউনিট চেঞ্জ ইন কি প্রপোর্শন, অর্থাৎ 1 ইউনিট 1 ইয়ার চেঞ্জে এত ইউনিট চেঞ্জ হয় হচ্ছে প্রপোর্শনের। স্যার এটা আরেকবার বলছি যে
এটা কি কেউ যোগ করছো তোমরা? আমি একটু যোগ করে বলি, দাঁড়াও। জি স্যার করছি স্যার। 9 দাঁড়াও 0.9667 প্লাস 0.0093 976 এটা এরপরে 07 আসছে, আমি ওই 07 না লিখে 61 4 ঘর রাখছি। তাহলে আমি বলতে চাচ্ছি যে এরপরে যদি ইন্টারপ্রিটেশন করতে বলে তাহলে x এর 1 ইউনিটের জন্য y এর কতটুকু চেঞ্জ হয়েছে এইটুকু না? তাহলে এটা লিখবা যে 1 ইউনিট চেঞ্জ ইন x মানে হচ্ছে ওয়ার্কিং ইয়ার। 1 unit change in working year changes এত 0.9761 unit change in proportion, অথবা তুমি লিখতে পারো 0.9761 unit change in proportion depends on unit change in working year। লিখছো? লিখতে পারছো? জি স্যার। এই হচ্ছে আমাদের ডি নাম্বার চলে গেল। ই নাম্বার কোশ্চেন কি আছে? P number. Calculate the Spearman সেপারম্যান না, স্পেয়ারম্যান। পেয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন rank কোএফিশিয়েন্ট। correlation. আমরা এবার স্পেয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশনের সূত্রটা একটু দেখে আসি, তারপর আমি এই যে শেয়ার দিচ্ছি, এই দেখো স্পেয়ারম্যান র‍্যাঙ্ক কোরিলেশনের সূত্র এই RS is equal to 1 minus 6 summation of D square divided by n square minus 1। ওই আগের r এর সাথে এই r এর একটু চেঞ্জের জন্য r এর নিচে একটা s লিখবা ছোট করে। এই ইকুয়েশনটা একটু লেখো। লিখছো? আচ্ছা, আর এখানে বলছে d is the difference in the ranks and n is the number of observations। ওকে, এইটা তোমাদের নতুন করে আরেকটা টেবিল করতে হবে, সেটা আমি একটু স্যার আজকে এই পর্যন্ত রাখলে হতো এই না? অঙ্কটা শেষ করে দিই ভাই, আমি বাকি সামনের ক্লাসে আর বাকি থিওরিটুকুই করে দিব। একটু কষ্ট করে এই অঙ্কটা কিভাবে করতে হয় একটু করে নাও, কারণ সামনের শুক্রবারে আমি ঢাকা থাকবো, সেখানে তো আসলে বই খাতা নিয়ে যাওয়া সম্ভব না, ওখানে মানে অঙ্ক করাটা একটু টাফ হয়ে যাবে, এই জন্য এই অঙ্কটা একটু কষ্ট করে করো। হ্যাঁ আচ্ছা, তাহলে আমার RS is equal to আমার ইকুয়েশনটা লিখি 1 minus কি আছে 6 summation of D square divided by n into n square minus 1. আচ্ছা, বের করতে গেলে আমাকে আগের বারের মতো একটা টেবিল করতে হবে, টেবিলটা করো। সেই টেবিলের প্রথমে হচ্ছে xi গুলো আবার লেখো, yi গুলো আবার লেখো, এরপরে হচ্ছে আসবে xi, তারপরে লেখো r yi, তারপর হচ্ছে d is equal to r xi plus r yi স্কয়ার। দেখো তো এইভাবে লিখতে পারো কিনা? পারছি। xi and yi এর ভ্যালুগুলোকে একটু কষ্ট করে লিখে ফেলবো আবার।
লেখা হয়ে গেলে আমাকে একটু বললো, হ্যাঁ? জি স্যার শেষ। এখন এই যে xi মানে হচ্ছে xi র‍্যাঙ্ক করতে গেলে ডাটা সেট গুলো ছোট থেকে বড় সাজাইতে হবে। এই অঙ্কের জন্য তোমাদের সুবিধা হচ্ছে এখানে ছোট থেকে বড় সাজানো আছে অলরেডি। একটু যদি খেয়াল করো, দেখো 5 10, তাহলে 5 এর র‍্যাঙ্ক যদি আমি 1 ধরি তাহলে প্রথমটা 1 হবে, তারপরেরটা র‍্যাঙ্ক হবে কত 2, তারপরেরটা র‍্যাঙ্ক হবে 3, এভাবে করে আমার আলটিমেটলি র‍্যাঙ্ক হবে কত এখানে 10। র‍্যাঙ্ক অফ xi একটু দেখো, ঠিক আছে? র‍্যাঙ্ক অফ xi র‍্যাঙ্ক করতে পারছো? আমি বলতে চাচ্ছি তোমাকে এই যে xi এর বিভিন্ন ডাটা আছে না 5 10 15 20 25, জি স্যার। এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে ছোট থেকে বড় সাজানো আছে 5 10 15 20 25 30 35 40 45 50। তোমার মেইন পরীক্ষায় এরকম সাজানো থাকবে না, তোমাকে তখন করতে হবে মানে সাজায়ে এখানে র‍্যাঙ্ক করতে হবে। অর্থাৎ সাপোজ মনে করো 5 এর পরে আছে 25, তাহলে তোমাকে আলাদা একটা জায়গায় এরকম করে লিখতে হবে 5, 10, 15, ধরো 25। এখন তোমার প্রথমে আছে 5 সাপোজ, পরে আছে 25, তাহলে প্রথমে হবে হচ্ছে র‍্যাঙ্ক 1 আর 25 হচ্ছে কত র‍্যাঙ্ক 4, র‍্যাঙ্ক 4 5 10 15 বা 5 হ্যাঁ 20 25, তাহলে এখানে র‍্যাঙ্ক কত হবে 5। আমাদের এখানে সুবিধা হচ্ছে এখানে পর পর দিয়ে আছে, এইজন্য আমি বললাম যে 5 হবে র‍্যাঙ্ক 2, তারপরে এরকম করে 1 2 3 4 5 আপ টু 10 পর্যন্ত গেছে, এটা লেখো। কিন্তু পরীক্ষায় যদি ওলটপালট থাকে র‍্যাঙ্কটা হবে ওভাবে আসবে, বুঝতে পারছো? জি স্যার। তোমার আলাদা একটা জায়গায় ছোট থেকে বড় সাজায় সেই অনুসারে এখানে র‍্যাঙ্কটা দিতে হবে। একইভাবে y এর র‍্যাঙ্ক গুলো এই যে র‍্যাঙ্ক অফ yi লিখতে হবে। এখানেও একই সহজ হচ্ছে যে এখানে তোমার র‍্যাঙ্ক করা আছে, কিন্তু এমনি অঙ্কে আমি যখন অ্যাসাইনমেন্ট দিব তখন এরকম র‍্যাঙ্ক করা থাকবে না, তোমাকে আলাদা জায়গায় ছোট থেকে বড় সাজায়ে প্রত্যেকটা করসপন্ডিং অনুসারে এখানে র‍্যাঙ্ক লিখতে হবে, বুঝতে পারছো? জি এরপরে হচ্ছে দেখো আমি যদি একটু দেখো প্রথমটা র‍্যাঙ্কও তোমার 1 তোমার ডাটা সেটের জন্য, পরেরটার র‍্যাঙ্ক কত 1, তাহলে আমার ডি বের করতে গেলে কি করতে হবে 1 - 1 কত হচ্ছে প্রথমটা 0। এখন যদি প্রথমটা তোমার এখানে র‍্যাঙ্ক 1 হয় আর এখানে যদি র‍্যাঙ্ক 3 হয় তাহলে ডি এর মান কত হবে 2 2 -2 -2 না 2, -2 আর এটাকে বর্গ করলে কত 4 -4 না শুধু 4? 4 স্যার। শুধু 4। তাহলে এখানে এই দুইটা করসপন্ডিং র‍্যাঙ্কে বিয়োগ করে প্রত্যেকটা মান বসাবা, তাকে বর্গ করলে প্রত্যেকটা মান পাবা, ঠিক আছে? এখানে সব 0 হয়ে যাবে কারণ এখানে র‍্যাঙ্কটা ওলটপালট নাই, পরপর দেয়া আছে। তাহলে সামেশন অফ di এর মান এখানে কত, di স্কয়ার এর মান কত পাবা এখানে 0 হবে। 0। ধরো যদি ওলটপালট থাকে তোমার ধরো ডি স্কয়ার এর মান আসলো 4, আমরা জাস্ট অঙ্ক বোঝানোর জন্য ধরো ডি স্কয়ার এর মান আসছে তোমার 4 এই যে 4, তাহলে আমার এখন এখানে আর কিছু বের করার দরকার আছে। n এর মান কত তোমার 10। 10, তাহলে এখানে তুমি সব পেয়ে যাচ্ছ। দেখো n এর মান 10,
ফার্স্ট ব্র্যাকেট 10 স্কয়ার -1 আর পরে 1 সরি এখানে আচ্ছা কাটা পড়ে গেল রে, যেটা হচ্ছে আমরা ডি মানটা পাচ্ছি কত 10 স্কয়ার -1 -10 আর এখানে 6 আমাদের উত্তরে হচ্ছে ডি স্কয়ারের মান 0 না? জি স্যার। তাহলে 0 হইলে তো সহজ, তোমার আর এর মান কত হচ্ছে 1 One. আর এস এর মান কত? তাহলে আমার র‍্যাঙ্ক কোরিলেশন কোএফিশিয়েন্টের তোমার ইন্টারপ্রিটেশনটা কি হবে? There is a perfect positive correlation between proportion and working hour. Exact one আসছে না আমাদের র‍্যাঙ্ক কোরিলেশন? জি স্যার। তাহলে এটা হচ্ছে পারফেক্ট পজিটিভ কোরিলেশন। তাহলে দুইটার ভিতর তফাৎ কি? স্যার একটা স্ট্রংলি পজিটিভ, একটা পারফেক্ট। একটা স্ট্রংলি আর একটা পারফেক্ট। যদি তোমার পারফেক্ট না আসলে দুইটা কাছাকাছি আসতো তাহলে তোমরা বলতা বোথ আর ইকুয়াল। তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করে তোমার শেষের কোশ্চেনটার অ্যানসার হবে। বোঝা গেল? জি স্যার। এই চ্যাপ্টারের যতটা অঙ্ক আছে আমি অঙ্ক করে দিলাম। আমরা নেক্সট শুক্রবারে আর কিছু থিওরি পড়ে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। শুনতে পাচ্ছ সবাই? হ্যালো, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। আমি বলতে চাচ্ছি যে এই অঙ্কগুলো একটু স্যার এখানে কি মানে তোমার কথা যে কথা বলতেছ আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। সরি, তোমার নেটে কোনো প্রবলেম, একটু বাইরে এসে কথা বলো। তুমি কি বলতে চাচ্ছ আমি শুনতে স্যার পাচ্ছি না। এই টেবিলে স্যার র‍্যাঙ্ক গাছে ওঠে। বলতে তুমি কি বলতে এরকম র‍্যাঙ্ক দেয়া থাকবে কিনা? র‍্যাঙ্ক দেয়া থাকবে না অঙ্কে, তোমাকে র‍্যাঙ্কটা বের শুনতে পাচ্ছ? জি স্যার। র‍্যাঙ্ক দেয়া থাকবে না করে এটা বের করতে হবে। একটা অ্যাসাইনমেন্ট দিলেই টের পাবা। আমি যেটা বলতে চাচ্ছি, আমি নেক্সট ক্লাসের আগে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব এই চ্যাপ্টারের উপর। একটা অ্যাসাইনমেন্ট আছে? কি আছে? কি অ্যাসাইনমেন্ট আছে? কেমিস্ট্রি আমাদের সেটা তোমার কেমিস্ট্রি সেটা তোমার অন্য স্যারের, সেটা তো আমাকে বলে আমাদের একটু পরে দিলে হয় না? টাইম শেষ নাকি? সাগর এখন হোস্ট। বিষয়টা বুঝতেছি না আমিও। মেবি স্যারের মিটিং এর টাইম শেষ, এটা তো 8 প্যাক না, ওই যে টাইম শেষ বের স্যার দেখলি। স্যার আবার কানেক্ট স্যার আবার আসবে তো মনে হয়। স্যার কোথায়? হারাই গেছে। এ ভাই ফোন অফ হয়ে যাবে, তাড়াতাড়ি শেষ কর। আর করে কি করছস? ফোন চার্জ দিস নাই? আরে 2 দিন কারেন্ট, বন্যার সময় আমাদের এদিকে কারেন্ট কম থাকে, খুব রে মানে খুব মিম, কম থাকে। কেবল মিম তুই কি বাইচা আছস? কেবল লাগাই দি পাশের মধ্যে। এ মিম বাইচা আছস? হ্যাঁ রে, বাইসা আছি কোনো মতে, 2% চার্জার মাত্র। মুখের মধ্যে লাগাই দে। গার্লফ্রেন্ডের সাথে কথা বললে এরকম হবে? সারা রাত কি করো ভাই? আরে না রে, বন্যার কারেন্ট কম থাকে অনেক।
মেরাজ তো হাসস কে? পোস্টে কই মেরাজ স্যারকে কি ফোন দেবো? স্যার মনে হয় কাজ করতে পারতেছে না। এই স্যারের ডাটা শেষ, স্যার একটু আগে বললো না স্যারের ডাটা শেষ? ফোন ডাটা দে, শেষ। শান্ত ফোন দে স্যারকে। স্যারকে বলো না একটাতে ঢুকতে হতো। ফোন দে বল অ্যাটেন্ডেন্স সবার ঠিক আছে। আল্লাহ, স্যার এর জরিমানা হয়েছে আজকে। আমার 40 জন 4000 টাকা জরিমানা হয়েছে। স্যার বাইরে গেছে না কলা নাকি সুজন বলেন ভাই ভাই। কেউ একটু র্যাঙ্ক নির্ণয়টা একটু বুঝি নাই আমি। ক্রমিক